This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটালের শান্ত সম্প্রচার এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টরের বিষয় হচ্ছে রাজনৈতিক দলগুলোকে বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। যুবক যুবতীদের নতুন করে দেখা যাচ্ছে না রাজনীতিতে আসতে, আবার যারা রাজনীতিতে বিভিন্ন পদ নিয়ে বসে আছেন বিভিন্ন দলে, তারাও কেউ পদ ছাড়তে রাজি নন। এ যেন সেই পুরনো প্রবাদের মতন, দেহত্যাগের আগে রাজনীতিতে কেউ নাকি পদত্যাগ করে না। 60 বছর বয়স হলে সব জায়গা থেকে রিটায়ার করতে হয়। আমরা বানপ্রস্থের কথা শুনেছি, কিন্তু রাজনীতিতে বানপ্রস্থ বলে কিছু হয় না। মূলত রাজনীতিটা চালাচ্ছেন বৃদ্ধেরাই। যুবকেরা লড়াই করেন, যুবকেরা আবেগ নিয়ে রাজনীতি করেন, কিন্তু তাদেরকে রাজনীতির মূল সারিতে নিয়ে আসা হয় না কোনোভাবেই। আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আছেন আজকে তিনজন অতিথি। আমি পরিচয় করে দিই। আমি প্রথমেই পরিচয় করাবো কংগ্রেস নেতা, আমার প্রিয় বন্ধু সুমন রায়চৌধুরীর সাথে। সুমন দা, তোমাকে স্বাগত। আছেন আমার প্রিয় সাংবাদিক, আপনারা জানেন সকলেই, আর এক সুমন ভট্টাচার্য। আছেন প্রাক্তন বিজেপি নেতা বলবো না সাংবাদিক বলবো জানি না, রন্তিদেব সেনগুপ্ত। তিনি আমারই জেলার বাসিন্দা। আমরা চারজনে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই চলে যাব রন্তিদার কাছে। দেখুন রন্তিদা, আমরা সকলেই বুড়ো, আমরা সকলেই 50 ঊর্ধ্ব, 55 ঊর্ধ্ব, বা কেউ 60 ঊর্ধ্ব। তা এই অনুষ্ঠান থেকে দর্শকদের মনে হতে পারে বুড়োরা বাচ্চাদের নিয়ে আলোচনা করতে চাইছে, বাচ্চাদেরকে এগোতে দিতে চাইছে না, ইত্যাদি ইত্যাদি, বা বুড়োদের প্রতি আমাদের কোনো রাগ আছে, এরকম ব্যাপার নেই। কিন্তু আপনিও রাজনীতিতে যথেষ্ট সময় কাটিয়েছেন। আপনিও যখন রাজনীতিতে প্রতিষ্ঠা পেলেন বা টিকিটটা পেলেন, তখন আপনি তখন বানপ্রস্থে যাওয়ার সময়। যুবক বয়সে রাজনীতিতে কেন পদ পাওয়া যায় না, কেন টিকিট পাওয়া যায় না, বিধায়ক হওয়া যায় না? ব্যতিক্রম নিশ্চয়ই আছে, সেগুলো নিয়েও আলোচনা করব। আপনার কাছে সরাসরি প্রশ্ন, এই যে কেন বয়স্করা পদ ছেড়ে দিতে চান না, বলুন তো। প্রথমে আমি একটা কথা বলি, আমি দীর্ঘদিন রাজনৈতিক সাংবাদিকতা করেছি। প্রত্যক্ষ রাজনীতি আমি খুব বেশি দিন কিন্তু করিনি, 4-5 বছর হবে, কিন্তু রাজনৈতিক সাংবাদিকতা আমি 40 বছর ধরে করেছি। সেই সূত্রে যা দেখেছি, এখন দেখুন যে প্রশ্নটা ওঠে যে তরুণদের হাতে দায়িত্ব ছেড়ে দেওয়া, বয়স্করা কেন পদ আঁকড়ে রাখবে। এখন বয়স্ক এবং তরুণ এই লড়াইটা দীর্ঘদিন ধরে চলছে। এখন কার হাতে দায়িত্ব দিলে রাজনৈতিক দলের সংগঠন ঠিক থাকবে, ঠিক পথে থাকে চালিত করা যাবে, এটা নিয়েও কিন্তু বিতর্ক আছে। ধরুন বামপন্থীদের কথা বলছি, সিপিআইএম কে দিয়ে যদি শুরু করি, সিপিআইএম এ দীর্ঘদিন একটা বৃদ্ধতন্ত্র চলছে, এখনো চলছে। এখন যদিও কিছু তরুণ নতুন মুখ সিপিআইএম এ তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, কিন্তু দীর্ঘদিন বৃদ্ধতন্ত্র সিপিআইএম এ জাঁকিয়ে বসেছিল, এখনো আছে। এখন যে পুরোপুরি দূর হয়েছে তাই নয়। ঠাট্টা করে একটা সময় বলা হতো যে সিপিআইএম বা বামপন্থী দলগুলো হচ্ছে পাকা চুলওয়ালাদের দল, সেখানে সবসময় পাকা চুলদের দায়িত্বে দেখা যায় প্রথম সারিতে। এখন সমস্যা হচ্ছে যে যদি আপনি তরুণদের নেতৃত্বে না আনেন বা তুলে ধরে না ধরেন, তাহলে একটা সময় আপনার নেতৃত্বে একটা শূন্যতা দেখা যায়। এই শূন্যতা কিন্তু বামফ্রন্টের অনেক শরিক দলের ভেতর দেখা গিয়েছে। সেই শূন্যতা তারা সেই শূন্যস্থানগুলি পূরণ করতে পারেনি, শূন্যতা দেখা যায়। এই শূন্যতাটা কিন্তু ভয়াবহ। আবার ধরুন এর ঠিক বিপরীতে দেখুন ভারতীয় জনতা পার্টি বা তৃণমূল কংগ্রেসের ব্যাপারটা আমি একদম শেষে আসবো। ভারতীয় জনতা পার্টির ধরুন পশ্চিমবঙ্গের কথাই বলি, তার রাজনৈতিক মতাদর্শের সঙ্গে আমার আপনার মিল না থাকতে পারে, কিন্তু একটা কথা মানতে হবে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এখানে যারা আছেন তাদের ভিতর কম বয়সী একটা আধিক্য দেখা যায়। যেমন ভারতীয় জনতা পার্টির যিনি রাজ্য সভাপতি এখন বর্তমান, যদিও তার মেয়াদ শেষ হতে চলেছে, সুকান্ত মজুমদার, তিনি কম বয়সী। ওখানে সাধারণ সম্পাদকদের পদে অনেক কম বয়সী নেতারা আছেন, অনেকে কম বয়সী আছে, কিন্তু তার মানে কি ভারতীয় জনতা পার্টির
তার সংগঠন বৃদ্ধি হয়েছে না ভারতীয় জনতা পার্টি ক্ষমতার কাছাকাছি পৌঁছেছে। এবার ধরুন তৃণমূল কংগ্রেসের ব্যাপারটা দেখুন, সেটা কিন্তু একদম ব্যতিক্রম। তৃণমূল কংগ্রেস হচ্ছে একটি দল, যে দলটি মমতা বন্দ্যোপাধ্যায় যে দলটির জন্ম দিয়েছিলেন, এবং সেই দলটির এখনো ধারক এবং বাহক হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আপনি যদি বলেন যে তৃণমূল কংগ্রেস, মমতার তো বয়স হয়ে গেছে, 60 পেরিয়ে গেছে, তার সঙ্গে যারা আন্দোলন শুরু করেছিলেন তারাও 60 পেরিয়ে গেছেন। এখন আপনি যদি বলেন এখন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়ে নতুন মুখ আনা দরকার, তাহলে আমি বলবো এর থেকে বড় ভুল বা বোকামি কিছু হবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যারা সহযোগী তারা সবাই আন্দোলনের ফসল। এবং বামফ্রন্ট বা বিজেপির থেকে তৃণমূলের যে তফাৎ হচ্ছে এই, যে এই দলটিকে মমতা বন্দ্যোপাধ্যায় ধারণ করেছেন, এবং যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ততক্ষণ এই দলটি এক প্রকার নিশ্চিন্ত। আমি আবার বামফ্রন্টের কথায় ফিরে যাই। ধরুন এই যে বৃদ্ধতন্ত্র বামফ্রন্টের, দিনের পর দিন আমরা সাদা চুল ওলা নেতাদের দেখছি বামফ্রন্টের শীর্ষে থাকতে, তারা দলটিকে চালাচ্ছেন, তারা দলটিকে নিয়ন্ত্রণ করছেন। এমনকি ওদের পলিট ব্যুরোর দিকে তাকান, শুধু মানে তরুণদের জায়গা না, দীর্ঘদিন কিন্তু এই বামপন্থী দলগুলিতে মহিলাদের নেতৃত্বে, মহিলাদের এখনো তাই, এখনো পুরুষদের তুলনায় মহিলাদের অংশগ্রহণ নেতৃত্বে তাদের জায়গা কম। দীর্ঘদিন বৃন্দা কারাত এক সময় এটা নিয়ে ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন। মানে বামপন্থী দলগুলোর নেতৃত্ব আঁকড়ে থাকে না, একটা বৃদ্ধতন্ত্র যেমন আছে তেমনি মধ্যবিত্ত, উচ্চবিত্ত এই ধরনের সমাজ থেকে আসেন নেতারা। আমি নন্দিতা আপনার কাছে আসবো, তার আগে আমি যাব কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরীর কাছে। সুমন দা, সবাই নরেন্দ্র মোদী, মল্লিকার্জুন খাড়গে বা মমতা বন্দ্যোপাধ্যায় নন। এদের বয়স হয়ে গেলেও এরা যতটা কর্মক্ষম ততটা কিন্তু আমি একদম নির্দ্বিধায় বলতে পারি অধীর চৌধুরী বা সুদীপ বন্দ্যোপাধ্যায়, তথাগত রায়, এরা কিন্তু ততটা কর্মক্ষম নন। তবুও এরা নেতা। নতুন লোক আসছে না, সেটা কংগ্রেসেরও একটা বড় ক্রাইসিস। কংগ্রেসেও আমরা পশ্চিমবাংলার কংগ্রেসে নতুন ছেলে মেয়েদের আসতে কম দেখছি। একমাত্র ইমরান আলী রামস বাদ দিলে সেভাবে ঝকঝকে নতুন মুখ আমরা কংগ্রেসেও দেখি না। এর কারণটা কি? না, এক তো আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। দেখুন, মানুষ সবসময় ক্ষমতার সঙ্গে থাকতে চায়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমাদের নিশ্চয়ই আপনারা তরুণ বলবেন না, কারণ আমি 50+, কিন্তু আমার এজ গ্রুপে প্রচুর আমার সহকর্মী আছে জেলাতে এবং কলকাতা শহরে, যারা ডেডিকেশনের সঙ্গে দলটা করে। আর আপনি যে সাদা চুলের কথাটা বললেন, রন্তিতা একটু আগে বলছিলেন যে সিপিএম সাদা চুলের দল, যদি সাদা চুলটা বেঞ্চমার্ক হয়, আমার যে এখন বর্তমান সভাপতি শুভঙ্কর সরকার মহাশয়, তাকে তো আমি মনে করি পলিটিক্যালি হি ইজ ভেরি ইয়াং। পলিটিক্যালি ইয়াং না হলেও অন্তত সব দিক দিয়ে ম্যাচ করে। আপনারা যেটা বলেন না যে নতুন প্রজন্ম নেতৃত্বতে আসবে, শুভঙ্কর দা প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্ব তাকে বসিয়েছেন সেই জায়গায়। শুভঙ্কর দা ইয়াং জেনারেশনের প্রতীক। তা আমাদের দলে প্রচুর এরকম মুখ আছে, হয়তো সময়ের কালের নিয়মে আপনারা পরে দেখতে পারবেন আস্তে আস্তে তারা উঠে আসছে। এটা গেল পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে এটা তো ঘটনা যে পাকা চুল এবং পাকা বুদ্ধির প্রয়োজন হয় দল চালাতে গেলে। টোটালটাই এই সুমন রায়চৌধুরী বা তার নিচের এজ গ্রুপের হাতে যদি দল ছেড়ে দেওয়া হয়, তাহলে দল নিশ্চয়ই চলবে। তবে পাকা বুদ্ধি এবং পাকা মাথার একটা জেনারেশনের সবসময় আমি মনে করি প্রয়োজন আছে, মাথার উপরে থাকার, দলকে গাইড করার, তার আইডিওলজি কিভাবে ইমপ্লিমেন্টেড হচ্ছে সেটা দেখার। সেই জন্যে প্রবীণ এবং নবীনের কোনো সংঘাত অন্তত কংগ্রেস দলে নেই। আর প্রবীণরা মাথার উপরে থাকলে তো ভালো, অসুবিধা কি আছে?
এটা তো কথিত আছে, সত্য মিথ্যা জানি না। এখানে সুমন আছে, রন্তিদেব সেনগুপ্ত মহাশয় রয়েছে, তারা বলতে পারবেন। আবার জ্যোতিবাবু নাকি একটা সময় বলেছিল পলিটিক্যাল লাইফ অফ আ পার্সন স্টার্টস অ্যাট 60। তা কথাটা সত্য কি মিথ্যা আমি জানি না। অনেকে অনেক জায়গায়, অনেক সেমিনারে, অনেক বিতর্ক সভায় এই কথাটা ব্যবহার করেছে। যদি সেই কথাটাকে আমরা বেঞ্চমার্ক হিসাবে ধরি, তাহলে 50+ বা 60+ কে বৃদ্ধ বা প্রবীণ বা অতি প্রবীণ হিসাবে গণ্য করার তো কোনো কারণ নেই। রাজনীতিতে এরকম হয়, বয়স্ক লোকেরা নেতৃত্ব দেন, আবার নবীনরাও নেতৃত্ব দেন। দেখুন, এটা এক একটা দলের এক একটা সময়ের এক একটা প্রেক্ষিত। সেই জন্যে আমার মনে হয় না নবীন আর প্রবীণের কোনো সংঘাত অন্তত আমার দলে রয়েছে। এবং আমাদের দলে আবার জাতীয় কংগ্রেসে পশ্চিমবঙ্গে যে হাতে গোনা যে কজন প্রবীণ নেতৃত্ব রয়েছে, আমার কাছে তারা অত্যন্ত গর্বের, অত্যন্ত শ্রদ্ধার, এবং তাদের বুদ্ধিমত্তা আমাদের দলকে নিশ্চয়ই আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাবে। একেবারেই আমি মেনে নিলাম সুমনদার কথা, কিন্তু আমি যাব আর এক সুমনদার কাছে, সুমন ভট্টাচার্য, সাংবাদিক। সুমনদা, যে কথাটা বলছিলাম যে রাজনৈতিক নেতারা দেহত্যাগের আগে পদত্যাগই করেন না। বামপন্থীদের কথা ধরে নিলাম, রন্তিদা বলছিলেন নতুন নতুন ছেলে মেয়েদেরকে তুলে আনা হচ্ছে, কিন্তু সুমনদা একটা জিনিস লক্ষ্য করুন, তাদেরকে ব্যবহার করা হচ্ছে শুধু ভোটের সময়। মীনাক্ষী বলুন বা আর যারা আছেন, শতরূপ বলুন, যারাই আছেন, তাদের প্রত্যেককেই ভোটের ময়দানে লড়তে পাঠানো হচ্ছে। মানে এমন এমন জায়গায় লড়তে নন্দীগ্রামে পাঠানো হয়েছে মীনাক্ষীর মতন একজন নেত্রীকে। মীনাক্ষীর মধ্যে যথেষ্ট পোটেনশিয়ালিটি আছে, কিন্তু তাকে লড়তে পাঠানো হচ্ছে কোথায়? সেই নন্দীগ্রামে, যেখানে শুভেন্দু বনাম মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন। তো এইরকম ভাবে বামপন্থীরা চিরকালই মানে ডিওয়াইএফআই, এসএফআই এই নিয়ে বিরাট বিরাট কথা বলে ঠিকই, কিন্তু এদের নেতৃত্বে কখনো জায়গা দেয়নি। ব্যতিক্রম খানিকটা তৃণমূল। কি বলবেন এই ব্যাপারটা নিয়ে? দেখুন, আপনি যেটা বলতে চাইছেন সে বিতর্কের মূল জায়গাটায় আসা যাক। সেটা হচ্ছে, আজকে আমরা যে পৃথিবীটায় বাস করছি, সেখানে এই যে স্টার্ট আপ, কর্পোরেট ওয়ার্ল্ড, এসব আমরা কথা বলি, সেখানে অ্যাভারেজ আপনি দেখবেন, অ্যাভারেজ একটা ছেলে সিইও হচ্ছে 30-32 বছর বয়সে। 40-এ মোটামুটি সে আইদার কোম্পানির চেয়ারম্যান হচ্ছে অথবা বেরিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, আপনি যদি ডাক্তারির ক্ষেত্র দেখেন, যে সে তার প্রাইমারি, তার শীর্ষটায় পৌঁছচ্ছে মোটামুটি 40-45-এর মধ্যে। তো পলিটিক্স কেন তার বাইরে থাকে? আমার নিজের বয়স 52। আমি যদি নিজেকে একটা মাঝখানে দাঁড় করিয়ে গোটা বিষয়টাকে দেখার চেষ্টা করি, তাহলে যেটা রন্তিতা বললেন সেটাই হচ্ছে একমাত্র সত্যি। একমাত্র বিজেপি ছাড়া ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল সচেতন ভাবে তাদের নেক্সট জেনারেশন তৈরি করছে। আপনি যদি দেখেন, বিজেপি রাজস্থানে বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে ছেটে ফেলেছে। আপনি যদি দেখেন, বিজেপি ছত্তিশগড়ে তাদের পুরনো মুখ্যমন্ত্রী রমন সিংকে ছেটে ফেলেছে। আপনি যদি দেখেন, তারা মধ্যপ্রদেশে তাদের পুরনো মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে ছেটে ফেলেছে। তো বিজেপি কনসাসলি সে এক্সপেরিমেন্টার ফলাফল 10 বছর বাদে ভালো হতে পারে, খারাপ হতে পারে, দ্যাটস আ ডিফারেন্ট কোয়েশ্চেন। কিন্তু বিজেপি ছাড়া ভারতবর্ষে অন্য কোনো রাজনৈতিক দল এটা নিয়ে ভাবছে না। এবার আমি তৃণমূলকে এইটার বাইরে রাখবো এই কারণে, তৃণমূল বা এই ধরনের দলগুলো যেটা সমস্যা বা সুবিধে, সেটা হচ্ছে যে এটা একটা ব্যক্তিকেন্দ্রিক দল। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে আপনাকে বাকি আলোচনাটা করতে হবে। এবার আপনার আলোচনাটার মূল কারণটা কি, যে কেন আপনি বলছেন বৃদ্ধতন্ত্র? দেখুন, আপনি যে কর্পোরেটে দেখেন, একটা সংবাদপত্রকে ধরেন, একটা পেপসির মতো কোম্পানিকে ধরেন, সেখানে কোনো সিইও কে কেউ 10 বছরের বেশি রাখে না। কারণ সে কতবার একই জিনিস ভাববে। প্রতি দুর্গাপুজোয় তো মানে কোকা কোলার পক্ষে নতুন ক্যাম্পেইন নিয়ে আসা সম্ভব নয়। একটা সিইওর পক্ষে এত ট্যালেন্টেড হতে পারে। ইফ ইউ টেক দ্য কেস অফ বলিউড, আপনি দেখবেন যে গত 15 বছর যদি আপনি হিসেব করে দেখেন, অন্তত 5 জন সুপারহিট মিউজিক ডিরেক্টর এসছে। কখনো সেটা হিমেশ রেশমিয়া, কখনো সেটা প্রীতম, সেটা থেকে শিফট হয়ে যাচ্ছে। বিকজ লোকে সবসময় নতুন জিনিস চায়।
দুর্ভাগ্যক্রমে আবার আমি বলছি, ভারতবর্ষের রাজনীতি সেটা থেকে ব্যতিক্রম, এবং টলিউডও ব্যতিক্রম। সেখানে গত 30 বছর ধরে একজনই হিরো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, একজনই হিরোইন ঋতুপর্ণা সেনগুপ্ত। আর ভারতবর্ষের রাজনীতি তো আপনি ওভারঅল যদি ধরেন, আপনি যদি একটা সিপিএম এর সেন্ট্রাল কমিটি মেম্বারদের লিস্ট করেন, তাদের বয়স দেখবেন সবাই 70 পেরিয়ে গেছে। একদম। দেখুন, আমি সুমন রায়চৌধুরী বা কংগ্রেসের কাউকে আহত করবার জন্য বলছি, একজন যদি একটা পার্টির প্রেসিডেন্ট 83 বছর বয়সে হয়, হাউ মাচ হি ক্যান কন্ট্রিবিউট? উই মাস্ট আন্ডারস্ট্যান্ড যে তার ফিজিক্যাল, তার মুভমেন্ট কত দিকে, ঠিক আছে? একটা লোক 40-এ যেটা ভাবতে পারে, সেই লোকটার পক্ষে সেটা তো 70 বছর বয়সে কি ভাবা সম্ভব না। আমি সুমনদা আমি এই জায়গাটাই ধরতে চাইছি, ঠিক এই জায়গাটাই আপনি যে জায়গাটা বললেন একদম এই জায়গাটাই ধরতে চাইছি, যে একটা বয়সের পর মস্তিষ্কের উর্বরতা কমে যায়, চিন্তা ভাবনার শক্তি কমে যায়, চলচ্ছক্তি একটু কমে যায়, রাস্তাঘাটে চলা দৌড়ানো কমে যায়। নেতারা বেশিরভাগ বয়স্ক নেতারাই গাড়ি চেপে ঘোরেন, গাড়িতে করেই বেশিরভাগ কথা বলেন। এমনকি আমাদের যারা বাইট দেন, আমি অনেক বয়স্ক নেতাদের দেখেছি, তারা গাড়ি থেকে না নেমে কাঁচ নামিয়েই তারা কথাটা বলেন। এমনও আছে যে গাড়ি থেকে নামতে পারেন না, হাঁটতে পারেন না, যাদের চিন্তা শক্তি নেই, তাদের অভিজ্ঞতা নিশ্চয়ই লাগবে, কিন্তু অভিজ্ঞতার সাথে তারুণ্যটাও তো দরকার। যেটা সুমন রায়চৌধুরী বলছিলেন যে দুটোর মিশ্রণে দল চলে, কিন্তু দল দুটো মিশ্রণে চলে ঠিকই সুমনদা, কিন্তু একটা জিনিস ঠিকই যে মিশ্রণটা কিন্তু অসাম্য হয়ে যায়। বয়স্ক নেতাদের ভারটা বেশি, তারা সামনের সারিতে খেটে মরে ইয়াং ছেলে মেয়েরা। আমি আবার ফিরে যাব সুমন রায়চৌধুরীর কাছে। সুমনদা বলো। না মানে আমার অবজারভেশন বা আমার যেটুকু রাজনৈতিক অভিজ্ঞতা আছে, অবশ্যই মানে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে যারা সিনিয়র লিডার, যাদের রাজনীতি সম্বন্ধে অনেক অভিজ্ঞতা, যারা জনপ্রতিনিধি হয়েছেন একাধিকবার, তাদের তো একটা ভার থাকেই, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে এই যে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে যে যারা সিনিয়র লিডার্স, যাদের বয়স 70 ক্রস করে গেছে, 80 ক্রস করে গেছে, যেটা সুমন একটু আগে বলছিল, যে তারা স্পেস দিচ্ছে আগামী প্রজন্মকে, হয়তো বিষয়টা ততটা নয় যতটা সিরিয়াসলি আমরা ইস্যুটাকে তুলে ধরার চেষ্টা করছি। এবার আরেকটা জিনিসও তো ভাবতে হবে, একটু আগে আপনারা বামপন্থীদের অনেক মুখের কথা বললেন। আচ্ছা একটা কথা বলুন তো প্রবীরদা, এই যাদের নাম বললেন না, প্রত্যেকের সঙ্গে আমার ব্যক্তিগত সখ্য অপরিসীম, এতে কোনো সন্দেহ নেই। একসঙ্গে মিটিং করা, মিছিল করা, যৌথ সভা করা, টেলিভিশন ডিবেট করা, একসঙ্গে গিয়ে খাওয়া কোথাও, অপরিসীম। আপনি বলুন তো, ঝকঝকে মুখেরা, শুধু ঝকঝকে মুখ হলেই সেটা কি ব্যালটে ট্রান্সফার হয়? শুধু ঝকঝকে মুখ সামনে রাখলেই কি সেটা ভোটে রূপান্তরিত হয় বা হচ্ছে? বিগত 15 বছরের যদি আপনি ইতিহাস দেখেন, পশ্চিমবঙ্গে প্রচুর ঝকঝকে মুখ বামপন্থীদের তরফ থেকেও সামনে আনা হয়েছে। তারা কতটা ট্রান্সফর্ম করতে পেরেছে, কতটা রিগেইন করতে পেরেছে, যে ভোটটা তারা হারিয়েছে কতটা ফেরত আনতে পেরেছে, সেই ছুটে যেতে হচ্ছে সুজন চক্রবর্তী, বিমান বসু, মোহাম্মদ সেলিমের কাছে। তাদের কেন, রিজনটা কি? সেই জন্য আমি বলছি বয়সটা সবসময় ফ্যাক্টর করে না। আমার মনে হয় একটা রাজনৈতিক দল বা একটা রাজনৈতিক শক্তি নবীন এবং প্রবীণের মিশ্রণে, দুজনের চিন্তাধারা এবং আইডিওলজির মিশ্রণে দলটার উন্নতি হয়, দলটার অগ্রগতি হয়। এটাই আমার বক্তব্য, যে এইটাকে এরম ভাবে দাগিয়ে দেবেন না প্রবীণরা জায়গা ছাড়ছে না, নবীনরা করতে পারছে না। আমার মনে হয় না বিষয়টা ঠিক সেরকম। নবীন আর প্রবীণের মিশ্রণেই কিন্তু আমাদের এগোতে হবে, যে কোনো রাজনৈতিক দলকে এগোতে হবে। একদম এই কথাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আমরা বারবার শুনি, যে নবীন প্রবীণ মিশ্রণে দল চালাতে হবে। আমি রন্তিদার কাছে আসছি। রন্তিদা, নবীন প্রবীণ দল চালাবে ঠিক কথা, বিজেপিতে একটা সিস্টেম আছে বানপ্রস্থে যাওয়ার মতন, যেটাকে তারা বলেন মার্গদর্শক। একটা সময় হয়ে গেলে, একটা বয়স হয়ে গেলে তাদের মার্গদর্শক হিসেবে পাঠিয়ে দেওয়া হয়, তারা পথ দেখান। প্রবীণরা পথ দেখাক, নবীনরা পথ চলুক, এটাই তো হওয়া উচিত।
বিজেপি যেটা বিভিন্ন রাজ্যে রাজ্যে করছে অন্যান্য দলগুলো করতে পারছে না কেন? প্রথমত ওই যে মার্গদর্শকের কথা ওরা বলছেন না, যে তারা পথ দেখাবেন, আসলে যেমন ধরুন আদবানিকে ওরা মার্গদর্শক হিসেবে মাথার উপর তুলে রাখলেন, আদবানির পরামর্শ নেন ওরা? নেন না। ফলে ওই মার্গদর্শকের যে কথাটা ওরা বলছেন সেটা আসলে হচ্ছে যে তাকে ক্ষমতার থেকে দূরে সরিয়ে দাও। একটা কথা বলি এ প্রসঙ্গে, দেখুন এই যে রাজনীতিটা না, যারা রাজনীতি 24 ঘন্টা যারা রাজনীতি করে, রাজনীতি নিয়ে যারা বাঁচেন, তাদের কাছে রাজনীতিটা হচ্ছে এমন একটা নেশা, এটা থেকে চট করে বেরোনোটা খুব মুশকিল। এবং বিশেষ করে তিনি যদি ক্ষমতাবান রাজনৈতিক নেতা হন, দলে বা প্রশাসনে যদি ক্ষমতাবান নেতা হন, তিনি চট করে, এটা সব দলই, এর থেকে কেউ ব্যতিক্রম নয়, তিনি চট করে তার পদ থেকে সরে যাবেন, এমন মানে ভীষ্মের মতো এমন ত্যাগী রাজনীতিবিদ খুব কম দেখা যায়। মানে আমি তো অন্তত মনে করতে পারছি না এরকম কোন রাজনীতিবিদকে আমি দেখেছি যে যিনি এরকম স্বেচ্ছায় ক্ষমতা ত্যাগ করে চলে গেছেন। এখন দুটো জিনিস ভাবার, একটা জিনিস সুমন রায়চৌধুরী খুব ভালো কথা বললেন, যে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন নবীন প্রবীণের সংমিশ্রণ। দেখুন, প্রবীণ নেতা যখন দলে থাকবেন, যখন তিনি দলটাকে নেতৃত্ব দিচ্ছেন, তখন প্রবীণ নেতার উচিত তার পরবর্তী প্রজন্মের যারা নেতৃত্ব দেবেন তাদের তৈরি করে নেওয়া। এটা প্রবীণ নেতার দায়িত্ব, যে তিনি থাকতে থাকতে পরবর্তী প্রজন্মকে তৈরি করবেন এবং তার হাতে দায়িত্বটা অর্পণ করে দেবেন, যাতে তার অনুপস্থিতিতে দলটা বেসামাল না হয়ে পড়ে। বামপন্থীরা ভুল করেছেন এটাই, যে তারা পরবর্তী প্রজন্মকে তৈরি করেননি। সেটা করলেন কখন? 34 বছর ক্ষমতায় ভোগ করার পর, যখন তাদের সংগঠন একদম প্রায় নিঃস্ব হয়ে গেছে, তখন তারা একটা নতুন প্রজন্মকে তুলে আনতে চাইছেন। এবং এমন একটা ক্রাইসিসের সময় দলের, যেখানে এই নতুন প্রজন্মের পক্ষে একটা অগাধ সমুদ্রে হাবুডুবু খাওয়া ছাড়া কিছু করার থাকছে না। এই যে নতুন প্রজন্ম যাদের নাম বলছে আরো উঠে আসছেন, এরা কিন্তু এখনো খুব সাংগঠনিক স্তরে খুব সাফল্য দেখানোর তাদের সাফল্য আমরা দেখি। আবার ধরি যখন বিজেপির কথা আমরা বলি, যে তরুণ প্রজন্ম নিয়ে এসছেন, তাতে সাংগঠনিক সাফল্য কি এসছে বিজেপির? আসেনি। কিন্তু এ রাজ্যে দেখুন বিজেপির তরুণ নেতৃত্ব মুখ প্রচুর আছেন, কিন্তু সাংগঠনিক ভাবে তারা সফল নন, কারণ তাদের সামনে তাদের পথ দেখানোর মতো কিন্তু এই রাজ্যে কোনো নেতাই নেই। অন্য রাজ্যের কথা আমি বলছি না, এই রাজ্যে কোনো নেতাই নেই। ফলে তারা সাংগঠনিক ভাবে তারা কিন্তু চূড়ান্ত ব্যর্থ। মানে বয়স কম আছে বলে তারা সাংগঠনিক ভাবে সফল তা নয়। আবার তৃণমূলের দিকে তাকিয়ে দেখুন, তৃণমূলের ভেতরে অনেকে বলেছিলেন যারা তরুণ মুখ আনতে হবে, ওই নতুন তৃণমূল, সবুজ তৃণমূল, তরুণ তৃণমূল, অনেকটা উন্নততর বামফ্রন্টের মতো। তো তারা কি কোনো আন্দোলনের ভেতর দিয়ে এসেছেন? আসেননি। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একটা আন্দোলনের ভেতর দিয়ে উঠে এসেছেন, বা মমতার যারা সহযোগী ছিলেন সেই সময়, তারা যেমন আন্দোলনের ভিতর দিয়ে উঠে এসেছেন, যারা এই কথাগুলো বলেছিলেন বা বলেন এখনো, ভাবেন এখনো, তারা তো কোনো আন্দোলনের ভিতর দিয়ে উঠে আসেননি। আন্দোলনের ভিতর দিয়ে যদি নেতা উঠে না আসেন, যদি উপর থেকে এসে বসে যান, আন্দোলনের ভিতর দিয়ে যে নেতা যে উঠে এসছেন, তিনি মাটি মানুষকে যেভাবে চিনেছেন, মানুষের পালস যেভাবে বোঝেন, যিনি রাজনীতিটা দক্ষতার সঙ্গে করেছেন, তার সঙ্গে কিন্তু এদের তফাৎ থেকে যায়। ফলে তারা যদি হঠাৎ রাতারাতি, আমি রন্তিদার কথার সূত্র ধরেই আমি সুমনদার কাছে যাব, সুমন ভট্টাচার্যের কাছে। রন্তিদা ঠিকই বলেছেন যে এখনকার প্রজন্ম কেউই হয়তো সেভাবে সংগঠনটা করে আসেননি, মাঠে লড়াই করে আসেননি। সুমনদা, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চিনতে পেরেছি যুব নেত্রী হিসেবেই চিনেছে সারা বাংলার মানুষ। তিনি প্রবীণ নেত্রী হিসেবে কিন্তু আমরা চিনিনি, যুব নেত্রী হিসেবেই চিনেছি। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি হয়তো কোনো সাংগঠনিক লড়াই সেভাবে করেননি, কিন্তু আপনি দেখুন পঞ্চায়েত নির্বাচন, গত পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচন যেভাবে দক্ষতার সাথে তিনি উতরে দিলেন, তারপরেও কি এই কথা বলা যায় যে যেটা রন্তিদা বলছেন, যে সাংগঠনিক ক্ষমতা না থাকলে বা সাংগঠনিক অভিজ্ঞতা না থাকলে নেতৃত্ব দেওয়া যায় না? দেখুন, মমতা অভিষেক দ্বন্দ্বটা আমি ঢুকবো না। কেন ঢুকবো না, আমি অন্য উদাহরণ দিয়ে ওটা বোঝানোর চেষ্টা করি। আপনি মিক্সার ম্যাচটা কিভাবে তৈরি করেন? দেখুন, আমাদের দেশে এই বিষয়ে সবচেয়ে বড় বিতর্ক হয়েছিল যখন গ্রেগ চ্যাপেল সৌরভ গাঙ্গুলিকে সরিয়ে দলটাকে নতুন ভাবে সাজাতে চেয়েছে। দেখুন, আপনি একটা 11 জনের দল নিয়ে খেলছেন, আপনি তো এটা করতে পারেন না যে 11টার মধ্যে 10টা ছেলে আপনি নতুন নিয়ে আসেন। নিয়ম হচ্ছে যে আপনি 5টা পুরনো প্লেয়ার রাখলেন,
আর 5টা নতুন প্লেয়ার আস্তে আস্তে ঢোকালেন। তার কারণ হচ্ছে যদি আপনার টিম ফেল করতে শুরু করে তাহলে যেন ওই পুরনো 5টা প্লেয়ার যাদের দক্ষতা আছে, যারা যারা ব্যাপারটা ধরে রাখতে পারে, তারা যেন ব্যাপারটা ধরে রাখতে পারে। চাক দে সিনেমার সেই ওই বিখ্যাত দৃশ্যটা মনে করুন, শাহরুখ খান ডেকে ওই ভদ্রমহিলাকে বলছেন যে আজ তোমার ম্যাচ, তুমি জানো যে কিভাবে মারপিটের মোকাবিলা করতে হয়, কিভাবে বিপক্ষের সাথে যুঝতে হয়। সো আপনি যখন এই ব্যালেন্সটা তৈরি করছেন, সেটা ক্রিকেট টিম হতে পারে, সেটা হকি টিম হতে পারে, সেটা ক্যাবিনেট হতে পারে, আপনার সেই ক্যাবিনেটে যদি আপনি 4টে লোককে নতুন না রাখেন যে রিস্ক নিচ্ছে, তাহলে আপনি নতুন কিছু ভাববেন কি করে? দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ অফ দ্য পলিটিক্স অ্যান্ড দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ অফ দ্য ইন্ডিয়ান পলিটিক্স। আপনি যদি গড় আয়ু ধরেন একটা পৃথিবীর পলিটিক্সের, তাহলে দেখবেন সেখানে এই ব্যালেন্সটা ভারতবর্ষের ক্ষেত্রে খুব খারাপ। সেটা আবার আমি বলছি, সিপিএম শুরু করেছিল, বাট কোনো আদার পার্টি তার ব্যতিক্রম নয়, এক্সেপ্ট বিজেপি। বিজেপি একটা সাকসেসফুলি মহারাষ্ট্র সব জায়গাতে বিজেপি একটা নেতাদের চেষ্টা করে যাচ্ছে। আমি আবার ওই জন্য ক্রিকেটের উদাহরণটা দিই। আপনি যখন যেটা রঞ্জিতা বলছিলেন, যদি সেটা থেকে ধার করি, সিপিএম এর মানে সিপিএম নাম করতে চাই না, এই যে 30-এর অনূর্ধ্ব নেতাদের আনলেন, এটা তো 2011-তে নিয়ে আসার কথা নয়। মানে যখন তুমি কামানের মুখে পড়ে গেছো তখন তো তোমার দরকার নয়। যখন তুমি 2001-এ ছিলে, যখন তুমি একটা সুপার সাকসেসফুল ক্যাবিনেট চালাচ্ছ, তখন তুমি তোমার ক্যাবিনেটের 20 জনের মধ্যে কি 5 জন নতুন এনেছো, 10 জন নতুন এনেছো? দেখুন, আপনি আইডিয়াল কেস দেখুন, মানে কংগ্রেসের যে ক্রাইসিসটা কংগ্রেসকে সবসময় ভোগায়, আপনি দেখুন কংগ্রেসের সাকসেসফুল ইন তেলেঙ্গানা, যেখানে রেভান্ত একটা নতুন প্লেয়ার এসছে, সে তার অনেক ধরনের করে এক্সপেরিমেন্ট করছে। কিন্তু কর্ণাটকে আপনি কনস্ট্যান্ট ক্রাইসিস দেখতে পাবেন, সিদ্ধারামাইয়া ভার্সেস চিফ মিনিস্টার, ঠিক আছে? তার কারণটা যে নতুন লোকটা, এটা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির আলাদা করে কথা নয়, এটা ব্যবসার ক্ষেত্রে সত্যি। মানে সেই ঔরঙ্গজেব শাহজাহানের দ্বন্দ্বের মধ্যে তো একটা দ্বন্দ্ব ছিল যে আমি নতুন কিছু করতে চাই, এটা কর্পোরেটের ক্ষেত্রে সত্যি, এটা সবসময় সত্যি। তো আপনি তাকে কতটা স্পেস দেবেন খেলবার জন্য আর কতটা চেপে রাখবেন, সেটাই জীবনের বা রাজনীতির ফাইন ব্যালেন্স। আমি জীবনেরই বলছি, আমি রাজনীতির বলছি না, ঠিক আছে? আমি আবার বললাম, আমাদের বাঙালিদের একটা সমস্যা আছে, সেই জন্যই প্রসেনজিৎ 30 বছর ধরে নায়ক, ঋতুপর্ণা 30 বছর ধরে নায়িকা। কিন্তু আপনি যদি দেখেন যে অন্যান্য স্টেটে, আপনি ইফ ইউ লুক এট দ্য সাদার্ন ফিল্ম ইন্ডাস্ট্রি, আপনি যাদেরকে এখন হিরো হিসেবে দেখছেন, তারা আমাদের যৌবনে যারা হিরো ছিলেন তাদের ছেলে নাতি ভাইপো ইত্যাদি, ঠিক আছে? সো হাউ ইউ আর প্ল্যানিং? আমি যদি আবার রঞ্জিতার কথাটা ধার করে বলি, আপনি যখন যুদ্ধে জিতে আছেন তখনই আপনি একমাত্র চেঞ্জটা করতে পারেন। আপনি যদি হারার মুখে চেঞ্জ করেন, তাহলে আপনি তো কামানের মানে কামানের সামনে ফেলে দিয়েছেন, যখন মানে বিপক্ষ একদম কামান ধরছে। এবার আমার যেটা পয়েন্ট, যে সেটা হচ্ছে যে আপনাকে তো বুঝতে হবে যে সত্য, তার পক্ষে আর ট্রেনে চেপে বা একটা সাইকেলে চেপে বা একটা মোটর বাইকে চেপে আপনি এক্সপেক্ট করতে পারেন না সে আরেকবার নন্দীগ্রাম পৌঁছে যাবে। তো ইউ হ্যাভ টু টেক রিস্ক। কোন রিস্কে আপনি জিতবেন, কোন রিস্কে আপনি হারবেন, কিন্তু আপনার 10টা রিস্কের মধ্যে যদি 7টা ক্লিক করে যায়, তাহলে আপনার মানে সামাজিক এক্সপেরিমেন্ট হিসেবে সেটা সফল। বাট ইউ ডু নট মানে লুক ফর দ্য চেঞ্জেস। মানে আবার একটা খুব খারাপ উদাহরণ, লুক হোয়াট হ্যাপেন্ড ইন বাংলাদেশ। হাসিনা ডিড নট এক্সপেরিমেন্ট উইথ দ্য লিডারশিপ, এবং যখন চাপটা এলো যার জন্য ক্র্যাশ করে গেল। তো আপনাকে তো সবসময় ভাবতে হবে যে নেক্সট চ্যালেঞ্জটাকে হাউ আই উইল ফেস। এইটা ভাবাতে আমি অন্তত ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে যেটুকু বুঝি, যেটা কর্পোরেটের সমস্যা হয় না, যেটা খবরের কাগজের সমস্যা হয় না, যেটা পশ্চিমবঙ্গ ছাড়া অন্য বিনোদন শিল্পের সমস্যা হয় না, যে নতুন হিরোকে নেব, নতুন গায়ককে নেব, এখানে সবসময় এই মানে এই অনিশ্চয়তাটা আছে যে আমি এক্সপেরিমেন্ট মানে করবো না। আবার যদি আমি বৃহত্তর আঙ্গিকে ফেলবার চেষ্টা করি, দেখুন নরেন্দ্র মোদী বা মমতা ব্যানার্জির জন্য এক্সপেরিমেন্টটা করা সবচেয়ে সহজ, কারণ তারা জানেন যে পুরো ভোটটাই তারা ক্যারি করে, ফলে তাকে কোনো লোকাল কম্প্রোমাইজ করতে হচ্ছে না, ঠিক আছে? মমতা ব্যানার্জি যদি আজকে 10 জন এমপি কে রিপ্লেস করেন, মমতা ব্যানার্জির কাছে চ্যালেঞ্জ। নরেন্দ্র মোদী যদি 5 জন চিফ মিনিস্টারকে রিপ্লেস করেন, চ্যালেঞ্জ কি? কারণ উনি জানেন যে ভোটটা উনি আনেন, মানে ভোটটা তো মাঝিও আনেন না, ভোটটা তো কি বলে মানে মধ্যপ্রদেশের নতুন চিফ মিনিস্টারও আনেন, ভোটটা উনি আনেন। তো
আই হ্যাভ টু এক্সপেরিমেন্ট, মানে এই আবার বলছি বিতর্কটা লেকচারের বিতর্ক, যে আপনি কখন আপনার সিনিয়র টিমের 5 জনকে বলবেন ভাই অনেকদিন খেলেছো একটু জায়গা দাও, তোমাকে তোমাকে ডাকবো, তোমাকে দরকার ডাকবো, বাট ইউ টেক রেস্ট। আমি 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 রন্তিদার কথার সূত্র ধরে আমি সুমন রায়চৌধুরীর কাছে যাব। সুমন দা, রন্তিদা একটা কথা বললেন যে আন্দোলন থেকে উঠে আসা যারা, তাদের অভিজ্ঞতা আলাদা, কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী সেভাবে কোনো আন্দোলন থেকে উঠে আসেননি, কিন্তু তিনি চূড়ান্ত সফল। এই রসায়নটা কি, এই কেমিস্ট্রিটা কি? না দেখুন, একটা কথা বলি, প্রিয়াঙ্কা গান্ধী সফল আর রাহুল গান্ধী অসফল বিষয়টা সেরকম নয়। প্রিয়াঙ্কা গান্ধীর আরো কয়েকটা ফ্যাক্টর আছে। দেখুন, প্রিয়াঙ্কা গান্ধী একজন মহিলা, প্রিয়াঙ্কা গান্ধীর একটা আলাদা ন্যারেটিভ আছে, मैं लड़की हूं लड़ सकती हूं। মহিলাদের আকর্ষিত করেন প্রিয়াঙ্কা গান্ধী, সেটাও একটা খুব বড় ফ্যাক্টর। প্রিয়াঙ্কা গান্ধীকে অনেকে বলেন প্রিয়াঙ্কা গান্ধীর লুকটা হচ্ছে বা ইমেজটা হচ্ছে, তার বডি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতন। প্রিয়াঙ্কা গান্ধী ঠিক রাহুল গান্ধী যেরকম ভাবে ভারত জোড়ো যাত্রা করেছেন, প্রিয়াঙ্কা গান্ধী ঠিক সেইভাবে যেখানে যে পোর্শনে তাকে দায়িত্ব দেন দল আর কি, দলের শীর্ষ নেতৃত্ব, প্রিয়াঙ্কা গান্ধী সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়েন। সেই জন্য কে সফল আর কে অসফল বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে এক একজনের ইমেজ এক এক রকম, এক এক সময় এক একজনের ইমেজকে মানুষ এক এক ভাবে গ্রহণ করে। অবশ্যই প্রিয়াঙ্কা গান্ধী আগে যতটা না পপুলার ছিলেন, এই মুহূর্তে কংগ্রেস দলের মধ্যে বা কংগ্রেস কর্মীদের মধ্যে বা বিশেষ করে সাধারণ মহিলা ইলেক্টোরেটদের মধ্যে অত্যন্ত সফলতার সঙ্গে ধীরে ধীরে পেনিট্রেট করতে পারছেন। এটা কংগ্রেস দলের জন্য খুব ভালো, এবং আগামী দিনে আমি মনে করি প্রিয়াঙ্কা গান্ধীর বলিষ্ঠ নেতৃত্ব, তার ইমেজ, তা আমি আবার বলছি, অনেকে মনে করেন প্রিয়াঙ্কা গান্ধীর বডি ল্যাঙ্গুয়েজ, প্রিয়াঙ্কা গান্ধীর চেহারা, প্রিয়াঙ্কা গান্ধীর মুখ, কথা বলার স্টাইল, পার্লামেন্টে ভাষণ দেওয়ার স্টাইল, অনেকটা ইন্দিরা গান্ধীকে মানুষ খুঁজে পান। সেটা প্রিয়াঙ্কা গান্ধীর জন্য একটা খুব বড় অ্যাডভান্টেজ। আর আমরা যেটা দেখেছিলাম, দেখুন নির্বাচনে হার জিত, সাফল্য অসাফল্য সবই রয়েছে। প্রিয়াঙ্কা গান্ধীর আরেকটা খুব ভালো ইমেজ, ভালো বিষয় হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী প্রত্যন্ত গ্রামে নিজে চলে যেতে পছন্দ করেন। আমরা যেভাবে প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধীকে যখন উত্তরপ্রদেশ সরকার হাতরাসে যেতে দিচ্ছিলেন না, যেভাবে আন্দোলন করে পুরো রাজ্য সরকারের মেশিনারিকে আলটিমেটলি বাধ্য করলেন যেতে দেওয়ার জন্য, সেটা ভারতবর্ষের মানুষ তো মনে রেখেছে। তার মানে কি, at the end of the day প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যেও একটা খুব লড়াকু ইমেজ আছে, যেটা জাতীয় কংগ্রেস আগামী দিনে নিশ্চয়ই তার ফসল তুলতে পারবে। আমাদের একদম শুভেচ্ছা রইল, সব শুভেচ্ছা রইল প্রিয়াঙ্কা গান্ধীর জন্য। আমাদের সময় শেষ হয়ে এসেছে, শেষ প্রশ্নটা আমি রন্তিদাকে করব। রন্তিদা, যে কথাটা আপনি বলছিলেন, বাম এবং বিজেপি এই দুটো দলের মধ্যেই মানে মহিলাদেরকে ব্যতি রেখে দল করার একটা প্রবণতা, মানে মহিলা নেতৃত্বকে সেভাবে এগিয়ে আনা হয় না, বামেতেও না, বামেরাও না আনেন না, বিজেপিও আনেন না। এর কারণ কি বলে মনে হয়? দেখুন, বিজেপির কথা যদি বলেন, বিজেপি হচ্ছে ব্রাহ্মণ্যবাদী রক্ষণশীল একটি হিন্দু দল আর কি। হ্যাঁ, এদের নেতারা মনুসংহিতার উপর তারা আস্থা রাখেন বেশি, ফলে এই দলের কাছে মহিলারা যে খুব গুরুত্ব পাবেন এটা আশা করি না, আমি অন্তত আশা করি না। তবু কিছু কিছু জায়গায়, দিল্লিতে একজন মহিলা মুখ্যমন্ত্রী বসানো হয়েছেন, তার কাছে বিজেপি নেতাদের কাছে তার পরিচয় মহিলা হিসেবে নয়, তার পরিচয় তিনি কতটা অনুগত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং অমিত শাহ, নরেন্দ্র মোদী। হ্যাঁ, সুষমা স্বরাজকে কিন্তু ওরা সেই গুরুত্ব দেননি। যখন সুষমা স্বরাজ অটল বিহারী বাজপেয়ীর ঘনিষ্ঠ ছিলেন, সেই গুরুত্ব নরেন্দ্র মোদীর আমলে সুষমা স্বরাজ পাননি। ফলে এদের কাছে মহিলার ব্যাপারটা মহিলারা যে খুব সম্মান এদের কাছে পেয়ে যাবেন, এটা আমি আশা করি না। বামপন্থীরা পারতেন,
বামপন্থীরা হ্যাঁ, পারতেন বামপন্থীরা তো মহিলাদের, প্রগতিশীল বলেন নিজেদেরকে। হ্যাঁ সেই জন্য বলছি বামপন্থীরা পারতেন কি, বামপন্থীদের তো করা উচিত ছিল, শুধু মহিলাদের নয়। আপনি যদি ওই 34 বছর যখন তারা ক্ষমতায় ছিল বামপন্থী নেতৃত্বের দিকে তাকান, দেখবেন সেখানে সমাজের যে আদিবাসী জনজাতি, হ্যাঁ সেই স্তর থেকেও কোনো নেতা নেত্রী কিন্তু তুলে আনেনি একদম বামপন্থীরা। একদম একদম। বামপন্থীদের নেতৃত্বের দখলদারি ছিল মধ্যবিত্ত হোয়াইট কালার নেতাদের হাতে, তার খেসারত দিতে হচ্ছে তো বামপন্থীদের এখন। তা এখন তারা যতই আদিবাসী মহিলাকে তুলে আনার চেষ্টা করুন, তারা এখন যতই মহিলা মীনাক্ষীকে তুলে আনার চেষ্টা করুন, কিন্তু যে ভুল তারা করে ফেলেছিলেন সে ভুলের খেসারত এখন তাদের দিতে হচ্ছে। আসলে এই যে শুধু এটা শুধু বৃদ্ধতন্ত্র নয়, বৃদ্ধতন্ত্র শুধু নয়, পুরুষতন্ত্র এই বামপন্থী বিজেপি এই দলগুলির ভেতর কিন্তু গেড়ে গেছে, এদের মানসিকতায় রয়েছে, এদের নেতাদের মানসিকতায় যে পুরুষতন্ত্র। সুমন ভট্টাচার্য কিছু বলতে চাইছেন, অনুষ্ঠানটা শেষ করতে হবে, আমাদের সময় প্রায় শেষ। সুমন দা, আপনি কিছু বলতে চাইছিলেন? দেখুন, আপনি যখন মানে বোধ বিজেপি এবং সিপিএম কে আলোচনা করবেন, আপনাকে মাথায় রাখতে হবে সিপিএম, যদি আপনি থ্রু আউট সিপিএম এর রাজ্য কমিটি, রাজ্য সম্পাদক মন্ডলী দেখেন, এটা বেসিক্যালি উদ্বাস্তু ব্রাহ্মণদের দল ছিল। ঠিক আছে, সিপিএম যাদের থেকে ভোট পেত, অর্থাৎ কতজন মুসলমান সিপিএম এর রাজ্য সম্পাদক মন্ডলীতে এসছে, কতজন দলিত এসছে, কতজন আদিবাসী এসছে, কতজন মহিলা এসছে, আপনার দেখলে মনে হবে যে সিপিএম এর চেয়ে ব্রাহ্মণ্যবাদী দল আর কিছু হয় না। আমাদের এটাও মনে রাখতে হবে, যখন সিপিএম ক্ষমতার শীর্ষে ছিল তখনও বৃন্দা কারাত সেন্ট্রাল কমিটি ছেড়ে বেরিয়ে গেছিলেন কারণ পলিটব্যুরোতে কোনো মহিলা সদস্য নেই বলে, যখন ওনার স্বামী দলের শীর্ষ নেতা। তো আবার আমি রিপিট করছি, মানে আমি বললাম কিনা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর যে স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যান বলে সিপিএম তার শাসন ক্ষমতার সময় পশ্চিমবঙ্গে তো বটে, কেরালা তো সেম, বেসিক্যালি আপার কাস্ট ব্রাহ্মণদের একটা পার্টি। আপার কাস্ট ব্রাহ্মণ যারা একটু নিজেদেরকে প্রগতিশীল মনে করে, কিছু লোক বিলেত থেকে পড়ে আসলে ভালো হয়, তাহলে তাদের পার্টি। এখানে এই পার্টিটা নেতৃত্বের দিক থেকে কখনো দলিত, আদিবাসী, মুসলিম এবং মহিলাদের রিপ্রেজেন্ট করেনি, এখনো করেন। আমি একদম আর একটু সময় নেই, তবুও আমি সুমন রায়চৌধুরীর কাছে যাব। সুমন দা, তুমি কি মনে করো যে কথাটা সুমন ভট্টাচার্য বললেন যে বামপন্থী এবং বিজেপি দুটোই ওই আপার কাস্ট এবং মানে কি বলবো যারা আর কি ব্রাহ্মণ্যবাদী দল, এই বাম এবং বিজেপি দুটোই কি তাই? দেখো, সুমন তো রাজনৈতিক বিশ্লেষক, সুমন যে ভাষায় কথা বলবে আমি সেই ভাষায় কথা বলবো না বা বলতে পারিও না। আমি জানি না এই দুটো কি দল। বিজেপি সম্বন্ধে নিশ্চয়ই সুমন তার ব্যাখ্যা রেখেছে এবং বিজেপিকে এই ভাষাতেই আমরা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলো আক্রমণ করে থাকি, এটাও ঠিক। এবং বিজেপি টাইম টু টাইম সুমন যে কথাটা বলেছে সেটার প্রমাণও রেখেছে। তবে বামপন্থীদের ক্ষেত্রে সুমন যেই কথা বলল সেটা ঠিক কি বেঠিক এটা তো আগে ছেড়ে আসা দিনগুলো তার ছাপ রেখে গেছে। তবে এই বিষয়টা যদি বামফ্রন্ট এড়াতে পারতো বা বামপন্থী দলগুলো এড়াতে পারতো তাহলে ওদের জন্য আগামী দিন আরো একটু সুগম হতো, এটুকুই বলতে পারি। একদম একদম। আমি ধন্যবাদ জানাবো মানে প্রত্যেককেই আলাদা করে, বিশেষ করে ধন্যবাদ জানাবো রন্তিদাকে এবং সুমন ভট্টাচার্যকে। আর সুমন রায়চৌধুরী আমার বন্ধু, তাকে ধন্যবাদ জানাবো না, কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal.
আমরা আলোচনা করছিলাম রাজনীতিতে বৃদ্ধতন্ত্র নিয়ে। রাজনীতিতে যে কথাটা আমি আবার বললাম যে দেহত্যাগের আগে কেউ পদত্যাগ করে না, ব্যতিক্রম আছে নিশ্চয়ই। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যতিক্রম, নরেন্দ্র মোদী ব্যতিক্রম, মল্লিকার্জুন খাড়গে ব্যতিক্রম, কিন্তু এমনও বহু নেতা আছেন, আমি নাম ধরে ধরে বলতে পারি, যাদের এখন বানপ্রস্থে যাওয়ার সময় কিন্তু তারা ক্ষমতা আঁকড়ে বসে আছে। নাম ধরে ধরে বলা যায়। তৃণমূলেও অনেক আছেন, কংগ্রেসেও আছেন, বামপন্থীদের মধ্যে তো আছেন, বিজেপির মধ্যে। বিজেপি যেহেতু দলটা তুলনামূলকভাবে নতুন দল পশ্চিমবঙ্গে, কিন্তু পশ্চিমবঙ্গে নতুন দল এই কারণে বলছি কারণ তারা একটা সময় পশ্চিমবাংলায় হয়তো ছিল, কিন্তু নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতা আসার পর থেকে নতুন করে বিজেপিকে আমরা দেখতে পাচ্ছি। পুরনো নেতাদের বিজেপি প্রায় ছেঁটেই ফেলে দিয়েছে। দিলীপ ঘোষ বাতিলের খাতায় চলে গিয়েছে, পুরনো নেতাদের বলছি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে বিজেপি চলছে, সে বিজেপি মূলত তৃণমূল থেকে যারা বিজেপিতে গিয়েছেন তাদের নেতৃত্বে বিজেপি চলছে। আদি বিজেপি নেতাদেরকে কিন্তু আমরা আর দেখি না। তথাগত রায় মাঝে মাঝে গরম গরম বক্তব্য দেন বটে ইউটিউবে, কিন্তু তাকে দল খুব একটা গুরুত্ব দেয় বলে আমার তো অন্তত মনে হয় না। আপনারা আপনাদের কেমন লাগলো আজকের অনুষ্ঠান কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের অনুষ্ঠান দেখতে হলে আপনাদেরকে কিন্তু এনকে ডিজিটালটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। নিচে লাল রঙে লেখা সাবস্ক্রাইব অংশটিতে টাচ করুন, তারপরে দেখবেন একটা বেলের ছবি আসবে, বেলের ছবিতে ক্লিক করুন, তাহলে নিয়মিতভাবে আমরা আপনাদের কাছে পৌঁছে যেতে পারবো, আমরা নোটিফিকেশন পাঠাতে পারবো। আমরা যখনই ভিডিও কিছু আনবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। দেখা হবে আগামীকাল সকালবেলা ঠিক 9টায় থার্ড আই অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।